সম্মানিত দর্শক যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। ব্লগ বাড়ির নিয়মিত আয়োজন সফল মানুষ এবং অনন্য মানুষের আজকে আমরা কিছু মানুষকে পেয়েছি যে মানুষগুলো পরিবারের বাইরে সমাজের বাইরে আমাদেরকে বিভিন্নভাবে আলোকিত করেছেন। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমি যে মানুষটির সংখ্যা আমার কাছে, হি ইজ এ বিগ ম্যান উইথ এ বিগ হার্ট। তিনি দেখতে বিশাল আকারের একজন মানুষ, এর চেয়ে বিশাল ওনার হৃদয়। আমরা স্বাগত জানাচ্ছি প্রকৌশলী মোহাম্মদ ইমরান। আমি ওনাকে সংক্ষেপে ওনার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ গিয়াস। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান। আমি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। এটি একটি কনস্ট্রাকশন ফার্ম। সেই সাথে আমি বেশ কিছু সংগঠনের সাথে জড়িত। আমি রোটারি ক্লাব অফ চিরঙ্গের স্টুডেন্টের পাস্ট প্রেসিডেন্ট। আমি এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং বাংলাদেশ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজের একজন মেম্বার। সেই সাথে বেশ কিছু মানবিক সংগঠনের সাথে আমি জড়িত। ধন্যবাদ। ধন্যবাদ। আমার বাম পাশে আছে জনাব আরমানুল হাকিম চৌধুরী, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মার্ক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আমরা স্বাগত জানাচ্ছি। এবং আমার ডান পাশে আছেন আব্দুল কাইম ফাহাদ, সম্মানিত এক্সিকিউটিভ পার্টনার এবং রোটারি ক্লাবের সম্মানিত মেম্বার। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যাচ্ছি সরাসরি প্রশ্নে। জনাব মোহাম্মদ ইমরান, আপনি একজন সফল পেশাজীবী, আপনি একজন বাবা এবং আপনি একজন সমাজ চিন্তক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করছেন। ব্লগ বাড়ির নিয়মিত আয়োজন প্যারেন্টিং ব্যাপারটাকে আপনি কেমন ভাবে দেখেন এবং আপনি শত ব্যস্ততার মাঝেও আপনার পরিবার পরিজন বাচ্চা কাচ্চাদেরকে কিভাবে সময় দেন এবং আপনি নিজেকে একজন সফল বাবা মনে করেন কিনা? আমরা জানি সাধারণত জন্মদাতা হওয়াটা খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু বাবা হওয়াটা অনেক কঠিন। পৃথিবীতে অনেকগুলো পুরুষ মানুষ, অনেক খারাপ পুরুষ মানুষ আছে, কিন্তু একটিও খারাপ বাবা নেই। আমরা আবার বলছি, পৃথিবীতে অনেক খারাপ পুরুষ মানুষ আছে, কিন্তু একটিও খারাপ বাবা নেই। প্রত্যেকটা পুরুষ মানুষ তার ছেলে এবং মেয়ের কাছে অবশ্যই একটি আইডল, একটি আইকন এবং একটি উদাহরণ। আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছি প্যারেন্টিং বিষয়টা নিয়ে আপনার ছোটবেলা, আপনার বাবার আচরণ, আপনার বাবার আদর সোহাগ শাসন, পাশাপাশি আপনি আপনার ছেলের প্রতি যেটা ইমপ্লিমেন্ট করছেন এই বিষয়ে যদি একটু বলেন। ধন্যবাদ গিয়াস। আপনি খুবই যুগোপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন করেছেন, প্যারেন্টিং। এবং যদি বলেন এখন প্যারেন্টিং এর বিষয়ে বলতে, তাহলে আমি বলবো যে প্যারেন্টিং বিষয়টি বর্তমানে একটা চ্যালেঞ্জিং বিষয়, খুবই চ্যালেঞ্জিং বিষয়। এই কারণে চ্যালেঞ্জিং, আমাদের শৈশবের সময় যে আমরা যে প্যারেন্টিং পাওয়ার সুযোগ হয়েছিল, স্পেশালি আমাদের বাবা মার কাছ থেকে, আমাদের চাচা, আমাদের মামা, আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে, বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলির হওয়ার কারণে এই প্যারেন্টিং এর সুযোগ সুবিধা থেকে অনেক বাচ্চা কাচ্চাই বঞ্চিত হচ্ছে। যৌথ পরিবারে যে সুযোগ সুবিধাটা ছিল, সেখানে একটা বাচ্চা বিভিন্ন ধরনের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুভূতি, বিভিন্ন ধরনের বিষয়গুলো তাদের জাগ্রত হতো। কিন্তু আমাদের বর্তমানে সেই ধরনের শিক্ষাগুলা বাচ্চাদেরকে নিতে হচ্ছে আইদার মোবাইল থেকে, ট্যাব থেকে, কম্পিউটার থেকে, অথবা স্কুলের পাঠ্য বই থেকে, যেটা আমাদেরকে ছোটকালে আমরা পেতাম আমাদের পরিবার থেকে সেই শিক্ষাগুলো পেতাম। এবার আসি বাবা মায়ের দায়িত্ব। বাবা মা পেশাজীবী হওয়ার কারণে এবং তাদের পেশাগত দায়িত্ব পালনের কারণে অনেক সময় সন্তানদেরকে সঠিক সময় দিতে পারছেন না, যেটা তাদের অধিকার। তো প্যারেন্টিং এর বিষয়ে আপনার প্রশ্নের প্রতি উত্তরে বলতে চাচ্ছি, প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে, আপনি বলেছেন যে খুব সুন্দর একটি কথা বলেছেন যে পিতা হওয়া যায়, কিন্তু সন্তানের পিতা হওয়া যায়, কিন্তু বাবা হওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার। আসলেই সত্য। বাবা হওয়ার জন্য যে বিষয়গুলো জড়িত, তার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্তানকে সময় দেয়া, যথাযথ সময় দেয়া এবং তাকে সুশিক্ষায় সুশিক্ষিত করা। এবং আমি মনে করি সেই জিনিসটাতে বর্তমান সমাজে, ইভেন আমার কাছেও আমি মনে করি অনেক অভাব রয়েছে, এবং এটা আমি চেষ্টা করছি কাটিয়ে ওঠার। ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ফাঁকে যতটুকুই পারি আমি চেষ্টা করি আমাদের বিভিন্ন সামাজিক কাজগুলোর ফাঁকে ফুঁকে আমার সন্তানদেরকে তাদেরকে ইনভলভ করার জন্য, তাদেরকে শেখানোর জন্য। কারণ আমি হয়তো কালকে থাকবো না, কিন্তু আমার সন্তানরা যাতে এই বিষয়গুলো, এই মূল্যবোধগুলো নিয়ে তারা সামনে এগিয়ে চলে, এটাই আমার আশা। আচ্ছা, আপনারা যখন ছোটবেলায় ছিলেন তখন আপনার বাবার আদর সোহাগ শাসন, আপনার কোনো ঘটনা মনে পড়ে যে আপনার বাবা আপনাকে কঠিনভাবে শাসন করেছেন, শাস্তি দিয়েছেন, যার ফলে আপনার আজকে এই অবস্থানে, অথবা আপনার বাবার উপদেশগুলো যে আপনার কোনো কাজ ভালো লাগছে না, আপনার বাবা আপনাকে বাধ্য করেছে কাজটি করতে, যার কারণে আজকের আপনার এই অবস্থান? না, ডেফিনেটলি ওনাদের, আমি বলেছি যে অনুশাসন, যেটা ধর্মীয় পারিবারিক অনুশাসন, বাবার যে বিষয়গুলো আছে, যেমন একটা কথা মনে পড়ছে আপনি বলার কারণে,
একবার আমার বাবা আমাকে খুবই বকা দিয়েছিল, এবং এমন বকা দিয়েছিল যে যেটা আমার এখনো মনে পড়ে। সেটা হচ্ছে আমার শিক্ষক আহ, দরজার বাইরে দাঁড়িয়েছিল, বেল দিচ্ছিল, কিন্তু আমি বলেন নাই। দরজাটা খুলতে দেরি করেছি, কারণ আমি আসলে তো সেই মুহূর্তে পড়ার জন্য প্রস্তুত ছিলাম না। তো এটা আমার বাবা জানতে পেরে অলমোস্ট ব্যত্রাঘাত করার কাছাকাছি চলে গিয়েছিল। তো বলেছিল যে এরপর থেকে যে শিক্ষক বেল দেওয়ার আগেই তুমি দরজায় দাঁড়িয়ে থাকবা, উনি যাতে বেল দেওয়ার আগে দরজা খোলা থাকে। তো এই যে বিষয়গুলো, এটা একটা ছোট উদাহরণ। এই ধরনের আরো অনেক বিষয় আছে যেগুলা অবশ্যই অবশ্যই আমি মনে করি যে বর্তমানে আমি কৃতজ্ঞ যে আমার বাবা মা, আমার শিক্ষকদের প্রতি, যারা আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছে বলে আমি মনে করি। কিন্তু এখন জানি না কতটুকু আমাদের সন্তানরা সে ধরনের সুযোগ সুবিধাগুলো পাবে বা পাচ্ছে। এটা আসলে খুবই আপেক্ষিক একটা ব্যাপার। তো আমি আশা করবো ইনশাল্লাহ তারা তাদের ন্যায্য অধিকারটুকু পাবে। আপনার বড় সন্তানের বয়স কত? আমার বড় সন্তানের বয়স 10 বছর। 10 বছর। আজকে শুক্রবার, সে যদি আপনাকে আবদার করতো আব্বু আমাকে চিড়িয়াখানা নিয়ে যান, সেই মুহূর্তে আপনার একটা জরুরি কাজ বাইরে আছে, তখন ব্যাপারটা আপনি কিভাবে ম্যানেজ করবেন? না, সেই ক্ষেত্রে আমার আলহামদুলিল্লাহ একটা সুযোগ আছে। সেটা হচ্ছে আমার ক্ষেত্রে আমার ওয়াইফ খুবই হেল্পফুল। আমার ওয়াইফ আমাকে সে একজন ডাক্তার। তারপরও সে তার পেশাগত জীবনের বাইরেও প্রচুর সাপোর্ট দেয়। আমার ওয়াইফকে আমি যদি বলতাম, সে এই জিনিসটা সাপোর্ট দিত। অথবা আমি চেষ্টা করতাম আমার কাজকে মিনিমাইজ করে, যদি সম্ভব হতো অল্টারনেট কোনো কাউকে দিয়ে ব্যবস্থা করে হলেও আমি আমার সন্তানকে সময় দেওয়ার চেষ্টা আচ্ছা। করতাম। আপনার সন্তান এবং আপনার বাবা, ওদের মধ্যে কানেকশনটা কেমন? তাদের মধ্যে সম্পর্কটা আসলে খুবই আশ্চর্যজনকভাবে খুবই বন্ধুত্বপূর্ণ, যেটা আবার আমাদের সময়ে ছিল না। যেমন আমার সন্তানের সাথে আমার বাবার যে সম্পর্ক, সেটা প্রায় বন্ধুত্বপূর্ণ, কিন্তু আমার সাথে আমার বাবার সম্পর্কটা সেরকম বন্ধুত্বপূর্ণ হয়তো ছিল না বা নেই। এবং আমার দাদার সাথে বা নানার সাথে আমাদের ওই ধরনের এটা ছিল না। কিন্তু এখনকার এদের মধ্যে দেখলাম যে বেশ ভালোই একটা আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা। আছে। আমরা প্রায় সময় দেখি বাচ্চাদের সাথে মোবাইলের একটা আসক্তি আছে। এই আসক্তিটা কমানোর জন্য বাবা মায়ের কি ভূমিকা পালন করা উচিত? আচ্ছা, এই 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 আসক্তিটা আসলেই একটা বর্তমান সমাজের খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এটা প্রায় প্রায় পরিবারের মধ্যে দেখা যায়। এই আসক্তিটা নিয়ে বিভিন্ন রকমের মারামারি, দুশ্চিন্তা এবং কাটাকাটি মারামারি, হচ্ছে। কাটাকাটি এবং বিভিন্ন ধরনের অশিক্ষা কুশিক্ষার বা প্রভাব বিস্তার করছে। এটা সবচেয়ে বড় একটা, যেটা আমার কথা না, বিভিন্ন স্পেশালিস্টদের কথা। তাদের বক্তব্য হচ্ছে বাচ্চাদেরকে যদি আমরা বিভিন্ন ধরনের বা শারীরিক খেলাধুলার তাদেরকে অংশগ্রহণে তাদেরকে সম্পৃক্ত করতে পারি। যেমন কিছুদিন আগে আমি আমার মেয়েটাকে, তাও আমার ওয়াইফের একটা অ্যাডভাইস ছিল, সেটা হচ্ছে তাকে একটা ছোট সাইকেল কিনে দিয়েছি। দেখলাম সে মোবাইলের থেকে এখন সাইকেল নিয়ে বিজি থাকে। আগ্রহী। এবং তাদেরকে যদি এই ধরনের বিভিন্ন শারীরিক কসরতের মধ্যে আমরা ইনভলভ করতে পারি, সেক্ষেত্রে দুটো লাভ হবে। একটা হচ্ছে মোবাইল থেকে দূরে থাকা যাবে, যার কারণে এইসব রেডিও ফ্রিকোয়েন্সি থেকে তারা যথাসম্ভব ভালো থাকলো। তার থেকে আরো বড় আরেকটা বিষয়, যেটা ক্ষুধামন্দা, বাচ্চাদের এখন খেয়াল করবেন আপনি, প্রচন্ড পরিমাণ ক্ষুধামন্দা হয়। এবং খায় না। এটারও আরেকটি কারণ হচ্ছে আপনার শারীরিক মানে কসরতের বা গ্রোথনেসের অভাবের কারণে। তো এটা করার কারণে হবে কি, তাদের সেই রুচিটাও বাড়বে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আপনার বড় ছেলে, মানে বড়টা ছেলে না মেয়ে? ছেলে বড় ছেলে। একটা ছেলে 10 বছর বয়স হলে তার বাবার বা মায়ের কি কি ব্যাপারটা খুব বেশি মনোযোগী হওয়া দরকার, বা কোন জিনিসটা প্রতিদিন খেয়াল রাখা দরকার? আচ্ছা, একটা ছেলে 10 বছর, সেটা এখনো টিন। তো সেক্ষেত্রে বাবা মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার কথাগুলো শোনা। সে প্রচুর কথা বলতে চায়, স্পেশালি স্কুল থেকে আসার পরে, অথবা ওয়েট করে আমি অফিস থেকে আসার পরে, তার মা চেম্বার থেকে আসার পরে, সেটা আমাকে আমার কথাগুলো বলে, তার মাকে তার কথাগুলো, অনেক সময় সেম কথা তার বাবা মা দুজনকে সে শেয়ার করে তাদের ওপিনিয়ন নেওয়ার জন্য। আমাদের দায়িত্ব হচ্ছে অত্যন্ত গুরুত্ব সহকারে তার কথাগুলো শোনা। সে অনেক কিছু স্কুলের মধ্যে তার ফ্রেন্ডদের সাথে করে, যেগুলা সে শেয়ার করতে চায় বাবা মায়ের সাথে, আবার আমাদের থেকে জানতে চাই সেক্ষেত্রে কি করণীয়। তো আমরা যদি তার কথাগুলো গুরুত্ব সহকারে শুনি, তাহলে তার ইভেন পার্সোনালিটি ডেভেলপমেন্টেও কাজে অনেক সময় ও এমন একটা আবদার করলো যেটা মানে ওই মুহূর্তে ম্যানেজ করা আপনার পক্ষে অনেকটা অসম্ভব, সেইটা কিভাবে ম্যানেজ করবেন? এই ধরনের আবদার তো ডেফিনেটলি বাচ্চারা করে থাকে। আমার বাচ্চাও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। তো সেক্ষেত্রে আমরা যেটা মনে করি, আধুনিক ডাক্তাররা যেটা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন মনোবিজ্ঞানী, সেটা হচ্ছে কাউন্সিলিং করা। আমরা চেষ্টা করি তাকে বাস্তবতাটা তুলে ধরতে। সাপোজ ধরেন আমার বাচ্চা আবদার করলো একটা জেট প্লেন কিনে দিতে, সে প্লেন খুব পছন্দ করে, যেটা এই মুহূর্তে প্রায় অসম্ভব বলা যেতে পারে, ফাইন্যান্সিয়ালি বলেন বা সব দিক দিয়ে বলেন।
তো আমাদের তাকে বাস্তবতা তুলে ধরতে হবে যে এই জেট প্লেনটা রাখবো কোন জায়গায়, এই যে চালাবেটাকে, তারপর হচ্ছে এটা কিভাবে চালাতে হয় এটা শেখা জরুরি। তো এই ধরনের বিভিন্ন বাস্তব বিষয়গুলো তার সামনে তুলে ধরলে সে নিজেই আসলে পরে অঙ্ক কষে চিন্তা ভাবনা করে না এটা আসলে এই মুহূর্তে জরুরি না। এই ধরনের বিষয়। অনেক ধন্যবাদ প্রকৌশলী মোহাম্মদ ইমরান। আমরা দোয়া করি আপনাকে আরো আল্লাহ পাক আরো সম্মানিত করুক, আরো আহ, দীর্ঘায়ু কামনা করুক। আমার বাম পাশে আছে জনাব আরমানুল হাকিম চৌধুরী, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, মার্ক ইঞ্জিনিয়ারিং। আমরা একটু ওনার কাছে যাচ্ছি। জি। জনাব হাকিম চৌধুরী, আমাদের ভুবন আপনাকে স্বাগতম। আমরা বরাবর মতো আমরা ব্লগ বাড়ি কাজ করে থাকি প্যারেন্টিং নিয়ে, ফ্যামিলি ডেভেলপমেন্ট নিয়ে। আমরা বর্তমান সময়ে দেখছি বিভিন্ন কারণে আমাদের পরিবারের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হচ্ছে, বাবার সাথে ছেলের, ছেলের সাথে বাবার। এমন আমরা দেখেছি এক সপ্তাহে বাবার সাথে ছেলের দেখাই হয়নি, ফলে ডিস্টেন্স হচ্ছে এবং বাবা ছেলে দুজনে বিপদগামী হচ্ছে। আমরা সম্মান রেখে বলছি, আপনি ব্যাপারটা কিভাবে দেখেন? আপনি এই যে ব্যাপারগুলো কিভাবে চিন্তা করেন যে এগুলো এনফোর্স করা যায়? ধন্যবাদ দিয়াস। এখন যেটা হচ্ছে আমি আমার বাবার কথা বা আমার মার কথা দিয়ে শেয়ার করি। কারণ আমার বাবা ছিলেন মানে খুব বলে না খুব দরদি টাইপের একজন লোক, হ্যাঁ। আবার আমার মা ছিলেন কঠোর শাসন করতেন আমাদের, হ্যাঁ? আমার বাবা যেটা পছন্দ করতেন, আমরা ভাই বোন 5 জন। তো আমার বাবা যেটা চাইতেন সেটা হচ্ছে যে সবাই ভাই বোন সবাই একটা রুমে থাকবো, সবার সাথে বসে নিয়ে আড্ডা দিই। তো আমার বাবা যদিও প্রয়াত হয়েছে 1 বছর হয়েছে, তা আমরা এখন ওই জিনিসটা খুব মিস করি যে এই যে আব্বা আসার পরে সবাইকে সকালবেলা ফোন দিত, এই বিকেলে সবাই আসো। আমরা ভাবলাম সবাই কাছাকাছি থাকি, সবাই আসবে, আসার পর সন্ধ্যার পর উনি সবাইকে নিয়ে আবার কিন্তু মানে আলাদা আলাদা না, একসাথে বসে সবার সাথে আড্ডা দেয়া বা আমরা আড্ডা দিচ্ছি, ওইটাই আব্বা শুনতে পছন্দ করতো। ওইটা আমাদের কথা শুনে উনি হাসতো। এই যে একটা বন্ডিংসটা, হ্যাঁ, এই বন্ডিংসটার কারণে আমরা এখন উনি না থাকা অবস্থায় সবসময় আমরা কিন্তু আমার বাবা মাকে আমরা সবসময় ফিল করি, হ্যাঁ, বা মিস করি। এখনো আমরা প্রতিনিয়ত আমার বাবার কথা আমরা স্মরণ করি। তো এই যে বন্ডিংসটা, বিপদগামী হওয়ার কথাটা বলছেন, এই বিপদগামী না হওয়ার জন্য বন্ডিংসটা সবচেয়ে জরুরি। এখন যদি আমার বাবা আমাদেরকে যে সময়টা দিয়েছে, ওই কারণে আমি আমার বাবাকে যেভাবে মনে রাখি, যেমন আমার বাবা যখন অসুস্থ ছিল তখন উনি আমাকে ছোটবেলায় যেভাবে আমাকে মানে আমি যখন ধরেন ওয়াশরুমে যেতাম, পরিষ্কার করতো, গোসল করাতো, ঠিক আমার বাবা লাস্টে অসুস্থতার সময় আমি সেম কাজটা করেছি। কারণ আমি কেন দেখেছি আমার বাবা আমাকে করেছে, ওই জিনিসটা আমি দেখেছি। তো সেম আমিও চাই আমার ছেলেকেও আমি ওইভাবে ওই বন্ডিংসটা তৈরি করতে চাই। আমার কাজে ফাঁকে ফাঁকে আমি যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি। এখন হচ্ছে আরেকটা জিনিস, আমরা যখন বড় হয়েছি, চাচা চাচি বা চাচাতো ভাই বোন অনেকেই ছিল, এখন বাচ্চা আমাদের সবার সিঙ্গেল ফ্যামিলি। এই যে আমার ছেলে, আমার একটাই ছেলে, সে দেখা যায় যে ও খেলার জন্য কাউকে পায় না, তখন সে কি করে, মোবাইলে বা এখানে আসতে হয়। তো ওই সময়টাতে আমি করি কি, আমি ওর সাথে ওর মতো করে ওর সাথে খেলার জন্য চেষ্টা করি, যাতে সে আমার প্রতি কোম্পানি পায়, ওই কোম্পানি পায়। এবং সে আমি আসার পর সে তার মধ্যে মানে অসম্ভব একটা মানে আনন্দ কাজ করে যে বাবা আমার সাথে সে খেলবে। তো আমাদের সবার এরকম বাচ্চার সাথে এই জিনিসটা যদি আমরা বন্ডিংসটা করে তুলতে পারি, তাহলে ধরেন আমাদের রিলেশনটা অনেক ভালো হবে, বিপদগামী হওয়ার ইয়া থাকবে না। কারণ তার সাথে আমি যদি বন্ধুত্ব সুলভ আচরণ করি, তখন সে মানে ভাববে না যে এই কথা আমি আমার বাবাকে শেয়ার করবো না, আমার ফ্রেন্ডকে শেয়ার করবো। সে যেন সবকিছু আমার সাথে শেয়ার করে, আমি ওইভাবেই তার সাথে মানে সম্পর্কটা করতে চাই। ধন্যবাদ। আমরা যাচ্ছি আব্দুল কাইয়ুম ফাহাদ। আপনারা বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এবং বিভিন্ন জায়গায় ভাবে এঙ্গেজড। প্যারেন্টিং বা অভিভাবকত্ব ব্যাপারটা আপনি কিভাবে দেখেন এবং সেটা আপনার বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট, এবং আপনি আপনার বাবার কাছ থেকে যেগুলো পেয়েছেন ওগুলো আপনি আপনার ছেলেকে যেগুলো দিচ্ছেন, সব সমীকরণ মিলে যদি একটু শেয়ার করেন। ধন্যবাদ গিয়াস ভাই। আমি আমার বন্ধুরা জানে আমি আসলে অনেক সৌভাগ্যবান। আমি 2 ভাই 1 বোন আমরা। তার মধ্যে আমি একমাত্র একজন যার কিনা সৌভাগ্য বাবা মার সাথে এখনো আমি আছি। মাশাআল্লাহ। আমার ভাই বোন তারা তাদের পারিবারিক কাজে দেশের বাইরে সেটেলড, তাদের ফ্যামিলি নিয়ে। তো আমার ক্ষেত্রে যেটা আমি সবসময় ফিল করি যে আমার রোল অ্যাজ এ বাবা হিসেবে আমার বাচ্চাদের প্রতি আমি অনেকাংশেই পিছিয়ে আছি আমার বন্ধুদের তুলনায়। বাট অ্যাজ এ ফ্যামিলি আমার বাবা, আমার অনেক রোল আমার বাবাই রোল প্লে করে দেয়। আমার মা আছে, আমার ওয়াইফ আছে, তারা আমার অভাবটুকু পূরণ করার চেষ্টা করে। আর আমার বাবা আমাকে সবসময় যে অ্যাডভাইসগুলো দেয় আমি হয়তো একসময় বুঝতাম না, বাট এখন যত বয়স হচ্ছে তখন আস্তে আস্তে বুঝতে পারছি। যেমন আমার বাবা সবসময় বলে যে যখনই তুমি কোনো অভাব দেখবা নিজের, তখনই তুমি তোমার নিচের সারিতে যারা আছে তাদের প্রতি খেয়াল করো, তারা কি অবস্থায় আছে, তারা কি ধরনের
সুযোগ সুবিধা বঞ্চিত, তখন সেই ক্ষেত্রে মনে হবে যে তুমি অনেক ভালো আছো। এটা একটা আমার বাবার উপদেশ। দ্বিতীয়ত আরেকটা সাজেশন আমার বাবা দেয় সবসময়, যে হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষা ভালো, হ্যাঁ অবশ্যই স্টেপ বাই স্টেপ, তবে এমন কোনো কিছু করো না যাতে ওই সাস্টেনিটিটা যাতে না থাকে। সো এই জিনিসগুলো আমি আমার বাবা মার থেকে আমি এটা নিজের মধ্যে রপ্ত করেছি, এবং আমি আমার ছেলে মেয়েকে শিখাই। আমার ছেলে মেয়ের কখনো কোনো অন্যায় আবদার বলেন বা বাচ্চাদের যে এই ধরনের আবদার থাকে, এই আবদারগুলো যখন আমি ওদেরকে ফুলফিল করতে পারি না বা করতে চাই না, তখন আমি এই জিনিসগুলো রিয়েলাইজেশন করাই যে দেখো, তোমরা আশেপাশে অনেক সুযোগ সুবিধা বঞ্চিত বাচ্চারা আছে, তারা কি পাচ্ছে, তুমি কি পাচ্ছ, এই জিনিসগুলো ওদেরকে আমি রপ্ত করানোর চেষ্টা করি। আর ফাইনালি আমি আপনাকে একটা কথা বলতে চাই, যে আমি আমার ছেলে মেয়ে থেকে কি ধরনের ব্যবহার, অ্যাটিটিউড আমি এক্সপেক্ট করি। আমি যা এক্সপেক্ট করি সেই ধরনের অ্যাটিটিউড, ব্যবহার, আন্তরিকতা যদি আমি আমার বাবা মার প্রতি প্রদর্শন করি, তাহলে সেইটাই কিন্তু বেসিক্যালি আমার ছেলে মেয়ে আমাকে শিখবে। আমি আমার বাবা মার প্রতি কি দায়িত্ব কর্তব্য পালন করছি, আমি যদি ওদেরকে মুখে না বলে, আমি আমার কার্যক্রমের মাধ্যমে ওটা ওদেরকে যদি শিখাই, বরঞ্চ এটা ওদের জন্য আরো বেশি ভালো হবে, তারা আরো ভালোভাবে এটা রপ্ত করতে পারবে। অনেক ধন্যবাদ শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখবেন ব্লগ বাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই অনন্য আয়োজন। আপনারা আমাদের এই ভিডিও আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। আশা করছি এই ভিডিও থেকে অনেক ন্যূনতম একটি বিষয় আপনি বুঝতে পারবেন। আমাদের অনেক দায়িত্ব রয়েছে, আমাদের অনেক কর্তব্য রয়েছে। পৃথিবীতে অনেকগুলো খারাপ পুরুষ মানুষ আছে, কিন্তু একটিও খারাপ বাবা নেই। যদি আপনার আমার সাথে একমত হন, আপনি আপনার ছেলের কাছে অবশ্যই হিরো। আপনি একটা মার্ডার করে গেছেন, কিন্তু ওই মুহূর্তে আপনার ছেলে আপনাকে কখন বলবে না ইউ আর মার্ডার, তখন আপনার ছেলে আপনাকে জড়িয়ে ধরবে। সবার দর্শক, সবার প্রতি ভালোবাসা, শুভকামনা। আজকের এই আয়োজন পরিকল্পনার কাজী সাইদ, পরিবেশিত হচ্ছে ব্লগ বারের সৌজন্যে। যারা আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। রোটের মোহাম্মদ ইমরান, যে মানুষটি আমার কাছে বরাবর মতো একটি বলা যায় ক্যামেরার পেছনের কারিগর, যে মানুষটি আমাকে কোনো আওয়াজ ছাড়া, কোনো কিছু ছাড়া, কোনো বিনিময় ছাড়া আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন, এবং আমি ওনার মাধ্যমে কিছু মানুষের উপকার করার চেষ্টা করি মাত্র। আল্লাহ পাক আপনাদেরকে আরো বড় করুক, দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম।